অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আমাদের চিত্র প্রদর্শনী, মুক্তির গান, সেটি চলছে পাশে। দ্বিতীয় অনুষ্ঠান আমাদের আর্ট বিভাগের ছাত্রছাত্রীদের আঁকা ছবির চিত্র প্রদর্শনী, এবং তারপরে এদিকে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনী। প্রথমেই আমাদের সারা বছর উদীচী স্কুলের আর্ট বিভাগের ছাত্রছাত্রীরা কতটুকু শেখে এবং তারা কি বিষয়ের উপরে আঁকে সেটি আপনারা দেখবেন। এটির সম্পূর্ণভাবে পরিচালনায় আছেন আমাদের আর্ট বিভাগের শিক্ষিকা জেবু চৌধুরী। একটু হাততালি দেবেন। প্রথমেই আর্ট বিভাগের এই চিত্র প্রদর্শনী উদ্বোধন করবেন উদীচী যুক্তরাষ্ট্রের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ। উদ্বোধন করছেন ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ। আপনারা অনুগ্রহ করে সবাই এই চিত্রগুলো দেখবেন। তার আগে এদিকটা আমরা একটু কাজ করিয়ে পাশে। এখানে আমাদের স্বাধীনতার 40 বছরের ইতিহাস আমরা ধরার চেষ্টা করেছি। এই চিত্র প্রদর্শনী উদ্বোধন করছেন আমাদের উদীচীর সম্মানিত উপদেষ্টা ডক্টর ওয়ালেদ চৌধুরী এবং আমাদের বাংলা বিভাগের প্রধান আমাদের সবার প্রিয় বেলাল বেগ। সুধীবৃন্দ, আমাদের মাঝে আমি দেখি শুধুমাত্র সাপ্তাহিক বাঙালির কৌশিক ভাই, কৌশিক আহমেদ এখানে আছেন। আমরা একটি হাততালি দেই। আশা করি আমাদের চিত্রগুলো ওনার ছবিতে, ওনার পত্রিকা যাবে। আমাদের বাচ্চাদের আঁকা ছবিগুলো আমরা ওনার পত্রিকায় দেখতে চাই, নাকি বলেন? প্রদর্শনী দেখবেন, এরপরে আবার ফিরে যাবেন যথাসময়ে আমাদের অডিটোরিয়ামে। ওখানে মুক্তির গান চলবে 4:30 পর্যন্ত। 4:30 থেকে আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে। আমরা টাইমটা মেনটেন করতে চাই। সবাইকে ধন্যবাদ চিত্র প্রদর্শনীর জন্য। এখন এই কক্ষ উন্মুক্ত। ধন্যবাদ। মন্ডলী, আজকে
স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের ভাষা। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ছলসিত দক্ষ বাহু গ্রন্থিল বেশে। স্বাধীনতা তুমি বটের ছায়ায় তরুণ মেধাকে শিক্ষা দিয়ে সাধিত কথার ঝলসা নিদানের সাথে ভাষণ। স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ছড়া সংলাপ। স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন। স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপড়। স্বাধীনতা তুমি বনের হাতে নম্র পাতায় মেহেদি রং। স্বাধীনতা তুমি বন্ধুর মতো জল এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘন ঘোলা কালো চুল, হাওয়ায় হাওয়ায় ঘন উত্তাপ। স্বাধীনতা তুমি ফকার গায়ের রঙিন পর্দা কুকির অমন ফুলে গালে রোদ্রের। স্বাধীনতা তুমি বাগানের ঘর, কোকিলের গান, বয়সী পথের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখা আমার কবিতার খাতা। খাওয়া উঠাইতেছে একা একা খালি খাইতেছে সেই কথাই তো খেয়ে গেলে তাকাইতে পারতেছে না ওটা তো এমনিতেই আবার খাবে এমনিতে নীল
Namaskar, my name is Dikta Roy. Namaskar, my name is Anirban Roy. Namaskar, my name is Shubh Vishnu. Today we'll be playing a tabla solo based on Punjabi Tal. Punjabi Tal has 16 beats, 4 divisions, 3 talis and 1 kali. The Punjabi Tal goes like this. Da ko di na ko da ko di na ko da ko di na ko da
Our solo consists of a Utan, which is a respect for the audience, and then that will be followed by a Gaida, Tripoli, and a Beshka. Then we'll do a Logi, which is a Sawajo, which is a give and take composition, and then we'll end it with a Chocolate. Ready? 1, 2, 3, start. Two, three, go.
এরপরে আমরা দুজনের বক্তব্য শুনবো। তার আগে আমাদের এই কণ্ঠ সৈনিকের জীবন সম্পর্কে অত্যন্ত ক্ষুদ্রভাবে পড়ে শোনাচ্ছে সাবিনা হাই উর্বি। শিল্পী রথীন্দ্রনাথ রায়। মুক্তিযোদ্ধা এবং কণ্ঠসৈনিক রথীন্দ্রনাথ রায় দীর্ঘ 5 দশক তার সুললিত কণ্ঠে গান গেয়ে উদ্বুদ্ধ করেছেন বাঙালিকে, সমৃদ্ধ করেছেন বাংলা সঙ্গীতকে। পিতা হরলাল রায়ের যোগ্য উত্তরসূরি শিল্পী রথীন্দ্রনাথ রায়ের সঙ্গীত জীবন শুরু হয়েছিল 1960 সালে। পরবর্তীতে ঢাকায় এসে ওস্তাদ পিসি গোমেজের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে তার বজ্রকণ্ঠের গান বাঙালিকে করেছে অনুপ্রাণিত। পাকিস্তানি শত্রু আল বদর রাজাকারদের বিরুদ্ধে সম্মুখ সমরে জুগিয়েছে অফুরন্ত শক্তি। 1971 সালের মে মাসে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যুক্ত হয়ে সতীর্থ শিল্পীদের নিয়ে বিজয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত ক্লান্তিহীনভাবে গেয়েছেন সেই সব কালজয়ী আত্মপ্রত্যয়ের গান। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, নোঙর তোলো তোলো, রক্ত দিয়ে নাম লিখেছি, বিচারপতি তোমার বিচার করবে যারা, ও আমার দেশের মাটি, তীর হারাই ঢেউয়ের সাগর, আমারই দেশ সব মানুষের পরাণের বন্ধুরে, তারা এ দেশের সবুজ ধানের শীষে, ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি, এমনি আরো অনেক কালজয়ী গান। রথীন্দ্রনাথ রায় তাঁর যোগ্যতা এবং অবদানের স্বীকৃতিস্বরূপ অর্জন করেছেন অসংখ্য পুরস্কার, পদক এবং সর্বোপরি গণমানুষের ভালোবাসা। মুক্তিযুদ্ধ এবং বাংলা গানে অসামান্য অবদানের জন্য 1994 সালে তিনি পেয়েছেন 21 পদক। জার্মানিতে ওয়ার্ল্ড ইউথ উৎসবে 1973 সালে পেয়েছেন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী। চলচ্চিত্রের গানের স্বীকৃতি স্বরূপ 1979 এবং 1981 সালে পেয়েছেন বাদশাহ কর্তৃক শ্রেষ্ঠ কণ্ঠশিল্পীর পুরস্কার এবং এমনই আরো অনেক। ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত লোকজ সংস্কৃতির চলচ্চিত্র বেদের মে জ্যোৎস্নাতে কণ্ঠদান করে ভারতের HMV অর্থাৎ হিজ মাস্টার্স ভয়েস কর্তৃক ডাবল প্ল্যাটিনাম ডিস্ক সম্মান লাভ করেন। সরকারি এবং বেসরকারিভাবে ভারত, পাকিস্তান, বার্মা, থাইল্যান্ড, নেপাল, ভুটান, হংকং, সিঙ্গাপুর, উত্তর কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, চীন, দুবাই, কাতার, কানাডা, ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া, জার্মানি, সুইডেন সহ যথাযথ সংরক্ষণ, প্রচার ও প্রসার হচ্ছে না। তাই ব্যক্তিগত উদ্যোগে 2002 সালে ঢাকায় তিনি প্রতিষ্ঠিত করেন ভাওয়াইয়া একাডেমি। মূলত ভাওয়াইয়া এবং লোকসঙ্গীতের শিল্পী হলেও এর পাশাপাশি শিল্পী রথীন্দ্রনাথ রায় ভজন, কীর্তন, শ্যামাসঙ্গীত, মুর্শিদি ও মারফতি গানও গেয়েছেন অসংখ্য। 2011 সালের এই দিনে বাংলাদেশের বিজয়ের 40 বছর পূর্তি উপলক্ষে শিল্পী রথীন্দ্রনাথ রায়কে উদীচী যুক্তরাষ্ট্র এবং উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টসের পক্ষ থেকে জানাই শ্রদ্ধাঞ্জলি। হে অকুতভয় কণ্ঠ সৈনিক, আমাদের হৃদয়ের ভালোবাসা গ্রহণ করুন। আপনি দীর্ঘজীবী হন, আপনার সুললিত কণ্ঠে ঝরুক আগামী দিনের আরো অনেক প্রত্যয়ী গান। 16 ডিসেম্বর 2011 বাংলাদেশের বিজয়ের 40 বছর। শ্রোতা মণ্ডলী, এরপরে দুটি কথা বলবেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় বেলাল বেগ। আসছেন বেলাল বেগ। রথীন সম্বন্ধে আমি কথা বলতে গেলে ওর নিজেরই মনে হবে আঙ্কেল এসছেন। তার কারণ হচ্ছে রথীনকে আমরা সম্ভবত ক্লাস 10 থেকে আমি দেখি। তারা কয়েক ভাই বোন মিলে একসঙ্গে গান গাইত। তার বাবা রথীনের আগে তার বাবা হরলাল রায় সম্বন্ধে বলতো। আমার জীবনে আমি যে কজন শুদ্ধ মানুষ দেখেছি তার মধ্যে তিনি ছিলেন একজন। মাটির মানুষ, মাটির মানুষের জন্য গান গিয়েছেন। রথীনের জনপ্রিয়তার আগে হরলাল রায় আমাদের বাংলার প্রতি ঘরে ঘরে প্রতিষ্ঠিত ছিলেন।
সুললিত কণ্ঠে তার ভাওয়াইয়া, তিনি আমি মনে করি ভাওয়াইয়ার আব্বাসুদ্দিন সাহেবের চেয়ে আমি অতি বিনয়ের সঙ্গে বলব হরলাল রায়ের অবদান অনেক বেশি। যাই হোক, তার এই তোমার 4x4 3x3 বোন সবাই ছিল। তো যখন বাংলাদেশ টেলিভিশনে এটা হতো, এই তারা গান গাইতো, আমি তখন স্বপ্ন দেখতাম এই পরিবারটি একদিন বিশ্ব জয় করবে। আমাদের বাংলাদেশ থেকে এই উপরে দল বেরোবে, এই যারা জ্যাকসন এই কি জ্যাকসন 5, তারপরে ইংল্যান্ডের একটা দল ছিল ভাই বোনদের তাও, হ্যাঁ, তো এদের চেয়ে আরো খ্যাতি অর্জন করবে, কারণ বাংলা গানের একটা আলাদা বৈশিষ্ট্য আছে। যাক, আমার সে স্বপ্ন পূরণ হয়নি, এবং রথিনও আমার একটি স্বপ্ন পূরণ করেননি। তিনি আমাদের অদেয়, তাকে দেওয়ার মতো আমাদের আর কিছু নেই। আমাদের মানুষ ভালোবাসা দিয়েছে তার দুটো কারণ। একটি হচ্ছে তিনি মানুষকে ভালোবাসা দিয়েছেন, মৃত্যুকে তুচ্ছ করে যুদ্ধ গেছেন যুবা বয়সে। সেই তার আপনারা রতিনের জীবনে থেকে শুনেছেন যে গানগুলোর কথা শুনেছেন, ওই গানগুলো ছিল আমাদের অবরুদ্ধ বাংলাদেশের বাঁচার সঞ্জীবনী শক্তি ছিল ওই গানগুলো। জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, এবং সেই দিন নৃশংসভাবে যাদের হত্যা করা হয়েছিল সেই সমস্ত বিধি আত্মা, এবং 1971 সালে মুক্তিযুদ্ধে যারা আমাদের সহসাথী, যারা এই যুদ্ধে জীবন দান করে আমাদেরকে একটি ভূখণ্ড, একটি মানচিত্র, সার্বভৌমত্ব দিয়ে গেছে, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। সেই সাথে আজকে এখানকার নিউ ইয়র্কের উদীচী একজন শব্দ সৈনিক হিসেবে আমাকে যে সম্মান জানালেন, আমি আমার কৃতজ্ঞতা বোধ জ্ঞাপন করছি। আমিও সেই একইভাবে বলতে চাই যে আমি পজিটিভ চিন্তা করি, কখনো নেগেটিভ আমি ভাবি না। আমি খুব বিশ্বাস করি মনে প্রাণে যে আজ হোক কাল হোক শহীদের এত রক্ত বৃথা যেতে পারে না। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন হবেই, কেউ না কেউ আসবেই, এবং মুক্তিযুদ্ধের আদর্শ এবং চেতনায় বাংলাদেশের মানুষ উজ্জীবিত হবে, এবং বাঙালি মাথা উঁচু করে পৃথিবীর বুকে দাঁড়াবে। বাঙালি একটি মুক্তিযোদ্ধার জাতি, বাঙালি জানে কিভাবে তার নিজের অধিকার আদায় করতে হয়। তো আমি সেই বিশ্বাসে বিশ্বাসী। আর চাওয়া পাওয়া এটা আমি কখনোই ভাবি না, কারণ আমরা যুদ্ধ করেছিলাম জন্য এইটা পাবো, এইটা চাবো, আমি কোনোদিন চাইনি। এখন পর্যন্ত বাংলাদেশ সরকার বা কারো কাছে আমি কোনোদিন বলিনি যে আমাকে এটা নেবার। তো সেই দিক থেকে শুধু এটুকুই, নিজেকে একেবারেই যে কিছু সেটা আমি নিজের ভিতরে আমার বাবা একটা কথা বলতেন যে আমাকে, যেদিন আমি ঢাকাতে আসার পর কলেজে যাচ্ছি, আমার মনটা খুব ফুর্তি যে আজকে অনেক গাদা বই নিয়ে কলেজে যেতে হবে না, জাস্ট একটা খাতা একটা বলবেন নিয়ে যাচ্ছি, খুব আনন্দ। একটা ট্যাট্রনের প্যান্ট কিনছি নতুন, তখন ট্যাট্রনের প্যান্ট, আর র কটনের একটা হাফ শার্ট। আমি খুব ফুর্তি বলে থামলাম। ক্যাশ বাক্স থেকে একটা 1 টাকার চকচকা নোট দিল। আমরা তো লক্ষ্মীবাজারে থাকতাম, বলে যে সদরঘাটে বাস ধরবা, টাউন সার্ভিস, 10 পয়সা লাগে তখন নিউ মার্কেট যেতে, এই 10 20 পয়সা, আর বাকি পয়সা দুপুরে চা নাস্তা খাওয়া। এই হিসাব করে 1 টাকার নোট দিয়ে বললো যে তোমার সঙ্গে কিছু কথা আছে আমার। আমাকে বলছে যে আমি তোমার বাবা। হ্যাঁ। যে তুমি আমার কাছে ডিরেক্ট গান শেখো নাই, কিন্তু আমার খাতা তৈরি করে তুমি গান শিখছো, আমি তোমার উস্তাদ, এটা স্বীকার করো? হ্যাঁ স্বীকার। তো তখন বলে যে বাবারে, আমরা শিল্পী, কতগুলো জিনিস আমি তোমাকে বলবো, এগুলো যদি তুমি মেনে চলো তাহলে জীবনে একটা পর্যায়ে তুমি যেতে পারবে। কারণ যেহেতু আমি তোমার বাবা এবং তোমার উস্তাদ, তাহলে আমি জানি তোমার ভিতরে কি প্রতিভা আছে। তুমি যদি এইগুলো মেনটেন করো তাহলে তুমি একটা বিরাট জায়গায় তুমি চলে যেতে পারবে। কি জিনিস? নাম্বার 1, কখনো অহংকার করবো না। হ্যাঁ,
একটা মানুষ কোনো কিছু ভালো কিছু করলে এই জিনিসটা আসে, কিন্তু সেটা ভিতরে গর্ববোধ করবে, পাবলিকলি প্রকাশ করবে না, অহংকার দেখাবে না। নাম্বার 2, যার কাছে একটি চরণ শিখবে গানের, তাকে সেইটার জন্য উস্তাদ মানবে। নাম্বার 3, বাবারে আমরা শিল্পী তো, আমাদের আপনারা মনে কিছু করবেন না, উনি আমাকে যেভাবে বলেছেন যে বাবারে আমরা শিল্পী, আমাদের চরিত্র ঠিক থাকে না, কিন্তু এটার একটা লিমিটেশন রাখবি, আর যদি লিমিটেশন না রাখিস তাহলে এইভাবে আমার গলাটা ধরে বলে যেটা থাকবে না। তো আমি চেষ্টা করেছি আমার বাবার এই কথা রাখবার জন্য, এবং আমি মানে এই আসলেই আমি অন্তত বলতে পারি যে বাংলাদেশে এদিকে যতদিন আমি আছি আমাকে কেউ বলতে পারবে না যে আমি খুব অহংকার দেখানো বা আমি ওই কখনোই বলি, আমি সবসময় পেছনে গিয়ে বসি অলওয়েজ, এটা আমার অভ্যাস। আর কখনো নিজেকে নিয়ে বা প্রেস দেখলে সামনে গিয়ে দাঁড়ানো আমি অ্যাভয়েড করি, আমার ভালো লাগে না। যাই হোক, তো আমার বন্ধু নুনবীর আছে, সুব্রত দা আছেন, আরো মুক্তিযোদ্ধা কেউ থাকতে আছে। আমি একটা জিনিস বলি, আপনাদের হয়তো খারাপ লাগতে পারে, তবু আমি বলি যে এটা খারাপ লাগছে যুক্তিগত ব্যাপার, যে আসলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ 2টি সেক্টরে হয়েছিল। একটি হলো সম্মুখ শহর সম্মুখ যুদ্ধ, মুক্তিযুদ্ধ করেছে, নুনবীরা করেছে, আর একটি সেক্টর হচ্ছে স্বাধীন বাংলা বেতার যুদ্ধ। এই 2 সেক্টরে যুদ্ধ হয়েছে। ওনারা করেছেন সম্মুখে, আর আমরা করেছি ইথারে। বাংলাদেশ যারা অবরুদ্ধ ছিল, মুক্তিযোদ্ধা, প্লাস সারা পৃথিবীকে আমরা জানিয়েছি যে বাঙালি জাতি বাংলাদেশ যুদ্ধে আছে, অর্থাৎ ইটস এ সেক্টর। তো সেই দিক থেকে আমি মনে করি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মুষ্টিমেয় যে কজন শিল্পী বা কলাকুশলী, তাদেরকে কিন্তু আজ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হয়, এটা কিন্তু খুব দুঃখের ব্যাপার। এবং এতগুলো গভর্নমেন্ট এলো গেল, কেউ একবার জিজ্ঞাসা করেনি আমাদের। আমার বন্ধু নুনবী ভালো মতন জানে যে ওদের এই জন্য মূল্যায়ন করা হয়েছে, আমি খুব খুশি। আমি এই জন্য খুব নিজেকে গর্বিত মনে করি যে আমার সহযোদ্ধা বীর শ্রেষ্ঠ, বীর প্রতীক, বীর উত্তম, গুড। কিন্তু স্বাধীনতা বেতার কিন্তু কোথায় গেল? একবারও কেউ জিজ্ঞেস করে, এখন পর্যন্ত কেউ জিজ্ঞেস করল। আমি আমার জন্য বলছি না, কিন্তু এই লোকগুলির তো মূল্যায়ন হওয়া উচিত, যারা কষ্ট করে 1 কিলোওয়াট যন্ত্রটি কান্দে করে নিয়ে বনে জঙ্গলে গিয়ে স্বাধীন বাংলার কথা প্রথম বলেছে। বেশি লোক না, 30-35 জন লোক ছিল, তারপরে সংখ্যায় হয়তো 100-150 লোক আমরা হয়েছি, বেশি লোক। এবং সঙ্গীতের কথা আমি বলি, কে ছিল? জব্বার, আপেল, আমি, আর বাকি সব অজিতদা, আমার বাবা, মালা, রূপা, এগুলো তখন ছোট, নমিতা, সব ছোট, ডালিয়া, নওশিন, শাহিন মোহাম্মদ, বাচ্চা, এরাই কিন্তু এই গানগুলি করেছে। কারণ এগুলো তো একার পক্ষে করা সম্ভব না, এত সুন্দর সুন্দর গান হয়েছে, এবং কি সাধারণ একটি ঘরে, কোনো সাউন্ডপ্রুফ না, এবং ছোট্ট একটা মেশিন, এতটুকু একটা মেশিন। আমি আশ্চর্য হয়েছি কি করে এত সুন্দর গান হলো সেখানে, একটা চ্যানেল, সেখানে গান হচ্ছে, আমরা গাইছি, ওরা বাজাচ্ছে, এই সব কিছুই একটা চ্যানেলের মধ্যে। এবং সেই সমস্ত গান শুনলে আমার নিজেরই এখন গা শিহরে ওঠে যে আমরা কি করেছি কি কারণে। ওই যে সবাই বলে গেছেন মুক্তিযোদ্ধারা, যে কমিটমেন্ট, অর্থাৎ সেই কাজের প্রতি আমাদের যে কমিটমেন্ট ছিল, আদর্শের প্রতি, মুক্তিযুদ্ধের প্রতি, সেই কারণে এটা এত সুন্দর হয়েছে। এবং কেউ কোনোদিন রাত 2টার সময় ডেকে বলছে যে বঙ্গবন্ধু ফাঁসি হয়ে যাচ্ছে, ওঠো এখনই গান করতে হবে, এবং আমরা তাই করেছি। এবং কেউ কোনো আপত্তি করেনি কোনো সময়, আরো তখন নিজেকে ভালো লাগছে, এটাই তো আমাদের কর্তব্য। এবং কি সুন্দর গাইডেন্স হয়েছে, আমরা ফার্স্ট ডেমিনেটেও পড়েছি অবশ্যই, কিন্তু যখনই বলেছে এই টেলিফোনটা কেউ ধরবে না, এটা মান্নান সাহেব এমপি উনি ধরবেন, শামসুল হুদা চৌধুরী প্রোগ্রামার কেন্দ্রে ছিলেন উনি ধরবেন, আশফাকুর রহমান খান ধরবেন, আর কেউ এই টেলিফোন ধরবে না, আমরা কেউ টাচ করবো। তোমরা যদি কখনো বাইরে যাও, কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কোথায় থাকো, ঠিকানা বলবে না। ইভেন তোমার বাংলাদেশি বন্ধু যদি জিজ্ঞেস করে স্বাধীন বাংলা বেতারটা কোথায়, বলবে না। আমরা তাই করেছি, যে কারণে একটা যুদ্ধে এত সুন্দরভাবে সফলতা অর্জন করেছে। যুদ্ধে এমনি সফল হয়। কমান্ড যখন দেয় যে ফরওয়ার্ড মার্চ, তখন তারা পিছন দিকে তাকায় না, কমান্ড ইজ কমান্ড। ঠিক স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সেই রকম, যে এটা করবে, এটা করবে না, এবং আমরা তাই করি।
যাই হোক অনেক অনেক ঘটনা আছে, সেগুলো বলতে চাই না, আপনারা অনেক কম থেকে এখানে বসে আছেন। তো সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, শ্রদ্ধা যে আপনারা এতক্ষণ কষ্ট করে এখানে বসে আছেন, মুক্তিযোদ্ধাদের কথা শুনলেন। তবে এই কথা শেষ কথা নয়, অনেক কথা। একই সময় আমরা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম। একটি শব্দ আপনারা আজকে শোনেন যে আজকের দিনের গান শুধু শুনতে হয় না, দেখতে হয়। রথিনের আমরা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই চত্বরে তার গান আমরা শুধু শুনতাম না, দেখতাম। যে উদ্দীপনা নিয়ে সে গান গাইতো সেটাকে দেখার মতো। সেটা শুনে আমাদের সেই গণ আন্দোলন, মুক্তিযুদ্ধের আগের যে মুক্তি সংগ্রামের আন্দোলনে সেটাকে অবদান রেখেছিল। যে সমস্ত কালজয়ী গান রথিন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গিয়েছে সেগুলো চিরদিন থাকবে। একটা গান আমাকে এখনো নাড়া দেয়, পরাণের বন্ধুরে, একটা মুক্তিযুদ্ধের ডকুমেন্টারিতে এই গানটা রয়েছে। আমি যখনই সুযোগ পাই রথিনকে বলি, দোস্ত তুমি এই গানটা করো। আজকেও যদি এক লাইন সেই গানটা গায় তাহলে আমি খুশি হব। তো রথিনের যে অভিযোগ তার সাথে আমি একমত, আমারও সেই দুঃখ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই গান যে কি অবদান রেখেছিল, আমরা যারা বনে জঙ্গলে গ্রামে গঞ্জে মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা তার সাক্ষী। আমাদের ওই গানগুলো আমাদেরকে উজ্জীবিত করতো, সাহস জোগাত যে আমরা একা নই। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শিল্পীদের গান সারা বাংলাদেশে মানুষকে উজ্জীবিত করবে, মুক্তিযুদ্ধে সমর্থন যোগাবে। তো এই সমস্ত কারণে রথিন যথার্থই বলেছেন, হাতে গোনা মাত্র 30-35 জন শব্দ সৈনিককে আমরা কেন সম্মান দিতে পারবো না। আমার মনে হয় এই ব্যাপারে আমাদেরও লেখালেখি করা উচিত। আমি বেলাল ভাইকে বলবো, ওনার সেই কলামের ভীষণ শক্তি, বাংলাদেশে উনি বিভিন্ন পত্রিকা লিখে থাকেন, আপনি শুরু করেন, আমরা সবাই সমর্থন করব। কারণ প্রতি বছর আগামী 10 বছরের মধ্যে প্রতি বছরই আপনারা দেখবেন কিছু কিছু মুক্তিযোদ্ধা চলে গেছে। কারণ আমরা ডাউন দ্য হিল, এরপরে খুঁজে পাওয়া যাবে না। কাজে আমরা এত কেন ছোট মনে পরিচয় দিব? আসুন আমরা সবাই মিলে শব্দ সৈনিক মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান জানাই। রেডিওতে দুজন লোক ছিলেন, সমর দাস এবং আব্দুল আহাদ। এনাদের কি যে পার্সোনালিটি ছিল এটা আমি আপনাদের বোঝাতে পারবো না। আমি জানি না, মানে অনেক সময় আদাব, আমরা ভয়ের চোটে আদাব দিতাম, অনেক সময় আদাবও নিত না। এই জন্য আমি অনেকটা ডিস্টেন্স মেনটেন করতাম। কিন্তু এই সমর দাস ওই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যাওয়ার পরে মানে বন্ধুত্বের মতন হয়ে গেল। আমার বাবাও তাকে অনেক সিনিয়র বলেই করতেন অনেক সময়। উনিও বাবাকে দাদা ডাকতেন, বাবাও তারা দাদা ডাকতেন। যাই হোক, তো ওনার সঙ্গে এরকম একটা ফ্রেন্ডশিপ হয়ে গেল। কারণ কি, জব্বার আপেল ওরা নিজের গান এবং ওরা নিজেরা কোরাস গান করাতো, কিন্তু সমর্দার কোনো লিডিংয়ে ওরা। আর অজিতদা মাঝামাঝি ছিল, আমি ছিলাম সবখানে। আমি এলাম ডাইলাগুড়ি, লবণ, ওখানেও দরকার এখানেও দরকার, মানে যারাই করবে লিডিং বাই সাম। যে কারণে আমার ভান্ডার অনেক, আমি সবগুলো গানই স্বাধীনভাবে আমার সম্পৃক্ত তখন লিডিং ভয়েসটা ছিল আমার। সমর দাসের কথা এই জন্য বলছি যে এই গানটা তো সমরদার, পরাণের বন্ধুতেও সমরদা আমার সঙ্গে কোঅপারেশন করেছে যে এই জায়গাটা এরকম করে, এরকম করে। যদিও সমরদা ফোক করতেন না, খুব কম, কিন্তু এই গানটা যেদিন করি তখন বলছে যে এটা এইভাবে করে, এই তাল ফেরতাটার সঙ্গে বলছে রে কম না করে শেষের দিকে তাল ফেরতা করতে গেলে ভালো লাগে। ইট ইজ হিজ আইডিয়া। পরাণে বন্ধুরে
ছাইল